কিছু মানুষ জীবনের পথে অচেনা থেকে যায়। তাদের কথা বলার মুহূর্তেই ভুলে যাওয়া যায়। তাদের কাজগুলো সাধারণ, তাদের উপস্থিতি ম্লান। কিন্তু অন্যরা কিছু না কিছু রেখে যায়। তাদের নাম সেই ঘরে স্মরণ করা হয় যেখানে তারা আর যায় না। তাদের প্রভাব সিদ্ধান্তগুলো গড়ে তোলে। তাদের উদাহরণ একটা মানদণ্ড হয়ে ওঠে। তারা ভুলে যাওয়া যায় না। স্টোইকরা খ্যাতির পেছনে দৌড়ায়নি, কিন্তু তারা চরিত্রের প্রভাব বুঝতে পেরেছিল। তারা বিশ্বাস করত যে প্রকৃতি, যুক্তি আর গুণের সঙ্গে মিল রেখে জীবনযাপন করলেই এমন একটা জীবন তৈরি হয় যা ছাপ রেখে যায়। চিহ্ন রেখে যেতে হবে, বলে নয়, উপস্থিতি দিয়েই, দেখানোর জন্য নয়, আসল বিষয় দিয়েই। লক্ষ্য ছিল অন্যদের প্রভাবিত করা নয়, নিজেকে এত স্পষ্ট আর শক্তিশালী করে গড়ে তোলা যাতে অন্যরাও তার প্রভাব অনুভব করে। এই ভিডিওটা প্রশংসার জন্য নয়, এটা সঠিক কারণে স্মরণীয় হওয়ার ব্যাপার। প্রতিটি অধ্যায়ে স্টোইক চিন্তাধারার ভিত্তিতে একটি উক্তি নিয়ে আলোচনা করা হবে। এগুলো কোনো সহজ সাধারণ আচরণ না, এগুলো মনের, কাজের আর উদ্দেশ্যের শৃঙ্খলা। নিয়মিত অভ্যাস করলে আপনি গভীরতাকে মূল্য দেওয়া মানুষের কাছে ভুলে যাওয়া যাবে না এমন একজন হয়ে উঠবেন। স্পষ্টতা আর দৃঢ়তা। প্রথম অধ্যায়, শব্দবিহীন দৃঢ় বিশ্বাস। বিশ্বাস শান্ত হয়। এটা কোনো মনোযোগ বা প্রশংসা চায় না। এটা একাকিত্বে গড়ে ওঠে, গভীর প্রশ্ন, কঠোর আত্মসমীক্ষা আর ধীরে ধীরে বুঝে ওঠার মাধ্যমে যে কি করতে হবে। এটা মজবুত একটা ভিতের ওপর দাঁড়ায়, যেটা এমন নীতির ওপর গড়া যে জনপ্রিয়তা বা চাপের সাথে বদলায় না। স্টোইকরা চরিত্রকে প্রকাশের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। একজন মানুষকে তাদের মূল্যবোধ ঘোষণা করার দরকার হয় না যদি সেই মূল্যবোধ তাদের মধ্যে গেঁথে থাকে। পছন্দ। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, ভালো মানুষ হওয়ার ব্যাপারে আর সময় নষ্ট করে তর্ক করো না। B1। এটা ছিল দর্শন শিখিয়ে না দিয়ে তা জীবনে বাস্তবায়নের আহ্বান। এটা স্টোইক দর্শনের দৃষ্টিভঙ্গি, যেখানে গুণে কথার থেকে কাজের গুরুত্ব বেশি। দৃঢ় বিশ্বাস তখনই প্রকাশ পায় যখন অধিকাংশ মানুষ দ্বিধায় পড়ে যায়। এটা আবেগ বা আকস্মিক প্রবৃত্তি থেকে তৈরি হয় না। এটা পড়াশোনা, সংশোধন আর প্রতিদিনের পরিশ্রমের মাধ্যমে গড়ে ওঠে। এটা দেখা যায় যখন কেউ নিজের পথ ধরে এগিয়ে চলে, অন্যরা হোঁচট খাচ্ছে তখনও। অমত পোষণ করা বা পিছিয়ে যাওয়া। এটা দেখা যায় যখন কেউ প্রত্যেকটা কারণ ব্যাখ্যা না করেই দৃঢ় সিদ্ধান্ত নিতে পারে। মানুষ তাদের দিকে আকৃষ্ট হয় যারা বিশ্বাসের সঙ্গে কাজ করে, কারণ তারা অনিশ্চয়তার মাঝে একটা কাঠামো নিয়ে আসে। যিনি তার আচরণকে মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে তুলেছেন, তিনি অন্যদের কাছে নির্ভরযোগ্য হয়ে ওঠেন। যখন তোমার কাজ ধারাবাহিকভাবে তোমার নীতিমালা প্রতিফলিত করে, তখন কাউকে বোঝানোর দরকার হয় না। মানুষ লক্ষ্য করে তুমি কিভাবে সিদ্ধান্ত নাও। তারা দেখে তুমি জনমত বা পরিস্থিতির পরিবর্তনের উপর ভিত্তি করে তোমার পথ বদলাও না। এই ধারাবাহিকতা একটা বিশ্বাসের উৎস হয়ে ওঠে। অন্যরা তোমার উপর ভরসা করতে শুরু করে, শুধু তোমার স্থিতিশীলতার প্রতিশ্রুতি দেওয়ার কারণে নয়, বরং তুমি সেটা প্রমাণ করার কারণে। যখন মূল্যবোধ কাজের মাধ্যমে প্রকাশ পায়, তখন সেটা নীরব প্রভাব তৈরি করে। মানুষ হয়তো সরাসরি বলে না, কিন্তু তারা নিজেরা যখন বিভ্রান্ত বা অনিশ্চিত থাকে, তখন তোমার আচরণের কথাই মনে করে। বিশ্বাসকে অনেক সময় কঠোরতা মনে করা হয়, কিন্তু এটা পরিবর্তন না করার অস্বীকার নয়। এটা হলো নিজের প্রতিজ্ঞাকে ধ্বংস করতে না চাওয়া। এর মানে হলো নিজের জন্য গুরুত্বপূর্ণ কি এবং কোন মানদণ্ডগুলো গুরুত্বপূর্ণ তার স্পষ্ট বোঝাপড়া রাখা। তুমি যেই পথে চলার সিদ্ধান্ত নিয়েছ তা মানতে হয়। চাপের মধ্যে ঠান্ডা মাথা রাখার ক্ষমতা লাগে। যখন মনোযোগ হারানোর সুযোগ বা লোভ আসে, তখন সঠিক পথে চলার শক্তি লাগে। এই গুণটা হঠাৎ করে তৈরি হয় না। এটা আসে প্রস্তুতি, অন্তর্নিহিত সামঞ্জস্য আর প্রতিদিনের আত্মপর্যালোচনার মাধ্যমে। যারা দৃঢ়তা নিয়ে জীবনে চলে, তাদের বারবার পথ সংশোধন করতে হয় না, কারণ তাদের সিদ্ধান্তগুলো একটা ধারাবাহিক কাঠামোর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। দৃঢ়তা গড়ে তোলা শুরু হয় স্পষ্টতা থেকে। নিজের মানদণ্ড ঠিক করো। নিজের কাছে স্পষ্ট রাখো। যেসব বিশ্বাস তোমার আছে, সেগুলোকে ধোঁয়াশা মতো নয়, পরিষ্কার করে ধরো। ঠিক করো কোনটা তোমার জীবনে আপোষহীন। তুমি কেমন সততা নিয়ে বাঁচতে চাও সেটা ভাবো। এগুলো লিখে রাখো। এগুলো এমন একটা কাঠামো হয়ে উঠুক যা তোমার বিচারে সন্দেহ হলে ফিরে যাওয়ার জায়গা হবে। যেখানে দ্বিধা স্বাভাবিক, সেখানে এই স্পষ্টতা একটা হাতিয়ার হয়ে দাঁড়াবে। অন্যরা যখন অনিশ্চয়তায় ভুগবে, তোমার সিদ্ধান্তগুলো তোমার তৈরি কাঠামোর ওপর ভিত্তি করে আগে থেকেই গড়ে উঠবে। এটা চ্যালেঞ্জ কমায় না, কিন্তু ঝামেলা কমিয়ে দেয়। অবিচলতা। তুমি জানো কি করতে হবে, কারণ তুমি আগেই ঠিক করে ফেলেছ তুমি কি ধরনের মানুষ হতে চাও।
এই নীতিগুলো বারবার চিন্তা করে জীবনে ধরে রাখো। বারবার বলতে হবে না, তোমার ধারাবাহিকতা নিজেই সেটা বোঝাবে। প্রতিটা রিস্ট্রেন্ট, প্রতিটা আপোষ না করার সিদ্ধান্ত, প্রতিটা স্থির পদক্ষেপ অন্যরা তোমাকে নিয়ে যে স্মৃতি গড়ে তোলে তার অংশ হয়ে ওঠে। দৃঢ় বিশ্বাসের কোনো রক্ষা প্রমাণ করার দরকার হয় না, সেটা নিজের কাজ, সম্পর্ক, নেতৃত্বে নিজেই দেখা যায়। মানুষ তোমার স্থিরতায় ভরসা করতে শুরু করে। সময় গেলে তুমি হয়ে ওঠো এমন একটা উদাহরণ যেটার ওপর তারা ভরসা করে। তুমি তাদের মনের একটা নীরব রেফারেন্স হয়ে যাও যখন তারা নিজেকে প্রশ্ন করে চাপের মধ্যে সঠিক আচরণ কেমন হওয়া উচিত। স্বীকৃতি পাওয়াটা উদ্দেশ্য নয়, দৃঢ় বিশ্বাসের জন্য কোনো দর্শক দরকার হয় না, এটা ব্যক্তির মধ্যেই থাকে। এটা একটা স্থিরতার মতো যা যে কোনো পরিস্থিতিতেই অটল থাকে। যখন কেউ নীতির উপর চলে, সে হয়ে ওঠে নীরব শৃঙ্খলার উৎস। মানুষ চোখে পড়ে তাদের যারা চাপের মধ্যে শান্ত থাকে, যারা আবেগপ্রবল হলেও মেপে মেপে কথা বলে, তারা সবাই নজরে আসে। উচ্চমানের ওরা সেই সব মানুষদের খেয়াল করে যারা যখন কাজ করার সময় আসে তখন দেরি না করে বা কৃত্রিম মনোযোগ না চেয়ে কাজটা করে ফেলে। এ ধরনের আচরণ এমন ছাপ রেখে যায় যা সহজে ভুলে যায় না। যিনি ঝগড়াঝাটিতে ধৈর্য ধরে বা অনিশ্চয়তায় স্থির থাকেন, সেই মানুষটা অন্যদের জন্য একটা মাপকাঠি হয়ে দাঁড়ায়। ওরা দেখায় শক্তি আসলে কী রকম হয় যখন সেটা পুরোপুরি গড়ে ওঠে। তাদের আচরণ স্মৃতিতে গেঁথে যায়, কারণ তারা স্বীকৃতির দাবি করেনি, বরং যখন অন্যরা পথ হারায় তখন তারা পরিষ্কার দিশা দেখিয়েছে। যখন কেউ তার মূল্যবোধে স্থির থাকে, তখন সেটা অন্যদের জন্য একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করে, কিছু একটা মাপার জন্য। এটা হয়ে যায় তুলনার আয়না। নিজের নিয়ন্ত্রণ অন্যদের সামনে দেখানোর চাইতে বেশি প্রভাব ফেলে। কেউ যদি মনোযোগ দিয়ে ঠিক কাজটা করে আর কোনো প্রশংসার আশায় না করে, তাহলে সেটা দেখার মানুষের মনে মানদণ্ড বাড়ায়। অন্যরা সরাসরি মন্তব্য নাও করতে পারে, কিন্তু তারা সেটা মনে রাখে। সেটা তাদের প্রত্যাশার একটা রূপ দেয়। সন্দেহ বা বিভ্রান্তির সময় তারা সেই ব্যক্তিকে মনে করে যিনি চুপচাপ কাজ দেখিয়ে দিয়েছিলেন, দেরি না করে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, আর যিনি সবসময় স্থির থেকেছিলেন। টেনশন এইটা জমা জমা হয়ে বাড়ে। প্রিন্সিপালের সাথে মিল রেখে এক মুহূর্তের স্পষ্টতা হয়তো তেমন বড় কিছু মনে না হতে পারে, কিন্তু যখন বারবার হয়, যখন মানুষ দেখে ঝামেলার মধ্যে স্থিরতা, দেরিতে ধৈর্য, জটিলতায় দৃঢ় সিদ্ধান্ত, তখন সেই ছবি গেঁথে যায়। সেই মানুষটা তাদের শৃঙ্খলার জন্য মনে রাখা হয়, তাদের মূল্যবোধ আর কাজের মেলবন্ধনের জন্য, আর উপস্থিতিতে অহংকার না থাকার জন্য। ভুলবার মতো মানুষরা তাদের মূল্যবোধ পরিবর্তন করে না, কারা দেখছে তার ওপর ভিত্তি করে। তারা ভিতর থেকেই গঠিত। তাদের পরিচয় চাপের মুখে বা শান্তির সময়, পাবলিক বা প্রাইভেট, কখনো বদলায় না। ওদের রেসপন্সগুলো একদম স্থির, কারণ ওদের মানদণ্ডও একদম নির্ভরযোগ্য। এর মানে সব রেসপন্স একরকম হবে না, কিন্তু প্রতিটা আচরণ একই ভিত্তি থেকে আসে। এই ভিতরের সামঞ্জস্য একটা আলাদা প্যাটার্ন তৈরি করে, যা মানুষ চিনে নেয় এবং বিশ্বাস করতে শুরু করে। স্পষ্ট হয়ে যায় যে ওই ব্যক্তি ইম্পালস বা ভিড়ের চাপ থেকে কাজ করছে না, বরং মজবুত নীতিমালা থেকে কাজ করছে। যে কোনো পরিস্থিতিতে, প্রাইভেট ডিসিশন হোক বা পাবলিক কথাবার্তা বা কঠিন সময়, সবখানেই একই রকম। দায়িত্বের ব্যাপারে এই মানুষগুলো একটাই ভেতরের নিয়ম মেনে চলে। তারা প্রতিটা পরিস্থিতির জন্য নিজেদের আলাদা একটা রূপ তৈরি করে না। তারা যেখানেই থাকুক, কেউ দেখুক বা না দেখুক, তাদের আচরণ একই থাকে। এই একরকম থাকা তাদের একটা স্বতন্ত্র পরিচয় হয়ে যায়। অন্যরাও এটা খেয়াল করে। যারা মুখে কিছু না বললেও তারা এর প্রভাব নিয়ে থাকে। ধারাবাহিকতা বিশ্বাসযোগ্যতা গড়ে তোলে। এটা একটা কারণ দেয় বিশ্বাস করার জন্য যে ওই ব্যক্তির কাজগুলো অস্থায়ী নয় বা পুরস্কারের জন্য নয়। তাদের নিয়মকানুন বাইরের শর্তের ওপর নির্ভর করে না, এটা তাদের ভিতর থেকে গড়ে ওঠে। সচেতন প্রচেষ্টার মাধ্যমে তারা তাদের চিন্তা ভালোভাবে বোঝে। তারা তাদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের চেষ্টা করে। তারা নিজেদের দায়িত্বশীল করে তোলে। তারা প্রস্তুত বা অনুপ্রাণিত হওয়ার জন্য অপেক্ষা করে না। তাদের সিদ্ধান্ত গড়ে ওঠে তাদের দায়িত্ব ও মূল্যবোধের ওপর। কঠিন সময়েও তারা স্থির থাকতে পারে, কারণ তারা ছোট ছোট ও ব্যক্তিগতভাবে স্থির থাকার অভ্যাস করেছে। তাদের ভিত্তি পরীক্ষা হয়, কিন্তু তা নড়ে না। মানুষ তাদের ভুলে না যারা সহজে প্রতিক্রিয়া দেখানোর বদলে ধৈর্য ধরেছিল, যারা অন্যরা থেমে থাকলেও কাজ করেছিল, এবং যারা টিকেছিল। যখন অন্যরা চিৎকার করত, তারা চুপ থাকত। তাদের এই প্রভাব তখনও থেকে যায় যখন তারা উপস্থিত থাকে না। তাদের কাজ করার ধরন অন্যদের মধ্যে নেতৃত্ব, ধৈর্য আর শক্তির মানদণ্ড হয়ে যায়। এমন পরিস্থিতিতে যেখানে শান্ত থাকা প্রয়োজন, অন্যরা মনে করে তারা কেমন করে শান্ত থেকেছে।
যেখানে সততা দরকার, অন্যরা মনে রাখে তারা কখনো নীতি থেকে সরে যায়নি। কেউ যখন বলে এভাবেই কাজ করতে হয়, তখন তাদের নাম বলা হয়। তাদের যশ গড়ে ওঠে নাটকীয় মুহূর্তে নয়, বরং স্পষ্ট ও শৃঙ্খলাবদ্ধ কাজের পুনরাবৃত্তিতে। এইটাই তাদের ছাপ। তাদের ভুলে যাওয়া যায় না। তারা যা বলে না, বরং যা নিয়মিত করে তাই দিয়ে প্রত্যাশা তৈরি করে। মানুষ সেই উদাহরণ ধরে রাখে কারণ সেটা এমন একটা পরিষ্কার দিক দেখায় যা একটা অজানা জগতে খুব কমই পাওয়া যায়। মূল্যবোধের সঙ্গে একমত হয়ে সব পরিস্থিতিতে একরকম আচরণ করা খুবই দুষ্কর। বেশিরভাগ মানুষ পরিবেশের মুড অনুযায়ী নিজেদের মানিয়ে নেয়, কিন্তু যারা তাদের মানদণ্ড পরিবর্তন করে না, যারা তাদের আচরণ নীতিমালার সঙ্গে ধরে রাখে, তারা মনোযোগ জিতে নেয়। তাদের উপস্থিতি একটা মানদণ্ড হয়ে ওঠে, তাদের চরিত্র হয়ে ওঠে শিক্ষণীয়, তাদের স্থিরতা হয়ে ওঠে অন্যরা যেটা নিজের সাথে নিয়ে চলে। এটাই হলো বিশ্বাসের ছাপ, যা কাজের মাধ্যমে প্রকাশ পায়। এটাই মানে দেখা না গেলেও স্মরণীয় হয়ে থাকা। দ্বিতীয় অধ্যায়, বিশৃঙ্খলার মধ্যে সংযম। যখন চারদিকে বিশৃঙ্খলা, তখন সংযমই হয় প্রভাব। বেশিরভাগ মানুষ বিশৃঙ্খলায় দ্রুত প্রতিক্রিয়া দেখায়, চিন্তা না করে কথা বলে, অতিরিক্ত আবেগপ্রবণ হয় আর এমন সিদ্ধান্ত নেয় যা পরিস্থিতিকে আরও অগোছালো করে। যে কেউ আতঙ্কিত হয় না, সে পরিস্থিতির ধারা বদলে দেয়। তাদের উপস্থিতি দেয় স্থিতিশীলতা। যখন তারা কথা বলে, পুরো ঘর শান্ত হয়ে যায়। যখন তারা কিছু করে, খুব সাবধানে করে। যখন সবাই আবেগে ঘুমটে পড়ে, তখন যে মানুষ শান্ত থাকে, সবাই তার দিকে তাকায়। স্টোইকরা নিজেদের শেখায় বিপর্যয় মোকাবেলায় নিজেকে নিয়ন্ত্রণ করতে। তারা বুঝত, বাইরের পরিস্থিতি কখনোই মনোভাব হারানোর কারণ হতে পারে না। সেনিকা লিখেছে, রেগে যাওয়ার সবচেয়ে বড় ওষুধ হল ধৈর্য ধরা। ধৈর্য মানে পালানো নয়, এটা নিজের ভাব বুঝে নেওয়ার জন্য সময় নেওয়া। রাগ বিচার ক্ষমতা ম্লান করে, নিয়ন্ত্রণ রাখলে সিদ্ধান্ত নেওয়ার জায়গা তৈরি হয়, স্পষ্টভাবে ভাবতে এবং সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে। ইচ্ছাকৃতভাবে বেশিরভাগ মানুষ তাদের আচরণকে পরিস্থিতির দৃষ্টিতে ঠিকঠাক ব্যাখ্যা করে। স্টোইকরা প্রতিটি পরিস্থিতিতে নিজের নিয়ন্ত্রণ বজায় রেখে কাজ করার জন্য প্রস্তুত থাকে, অন্যরা যেভাবেই আচরণ করুক না কেন। মানুষ মনে রাখে যাদের মাথা ঠান্ডা থাকে, যখন সবাই চাপের নিচে ভেঙে পড়ে। তারা ভুলে না সেই মানুষটাকে যে দল যখন মনোযোগ হারায় তখনও নিজের অবস্থান ঠিক রেখেছিল। তারা ভুলে না সেই মানুষটাকে যে অপমান পেয়ে সেটা বাড়িয়ে তোলেনি। তারা মনে রাখে যে প্রথমে অপেক্ষা করেছিল এবং জোর জবরদস্তির বদলে সাবধানে কাজ করেছিল। এই ক্ষমতাটাই চরম মুহূর্তে ধৈর্য তৈরি হয় না, ছোট ছোট মুহূর্তেই সেটা গড়ে ওঠে। প্রতিদিনের জীবনে নিজেকে সামলানো শেখো। কেউ কথা কাটাকাটি করলে থেমে একটু শোনো। কেউ তীব্রভাবে বললে তো তেমনই জবাব দিও না। কোনো পরিকল্পনা ভেঙে গেলে বা দেরি হলে রিয়্যাক্ট করার আগে নিজেকে সময় দাও। এসব ছোট ছোট শৃঙ্খলাবদ্ধ কাজ মনকে আবেগের বদলে যুক্তিপূর্ণভাবে প্রতিক্রিয়া দিতে শেখায়। ধৈর্যের সবচেয়ে বড় লাভ হল এটা একটা অন্তরের শান্তি তৈরি করে। এই শান্তি হল শক্তি। এর মানে আবেগের অভাব নয়, বরং সেই আবেগকে সঠিক পথে পরিচালনা করা। একটু কাজে লাগে এমন একটা উপায়, মানে বুঝতে পারা যে তোমার প্রথম আবেগের পিছে ছুটে যাওয়ার দরকার নেই। আবেগের পিছে ছুটলে পরে আফসোস হয়। নিজেকে সামলালে নিয়ন্ত্রণ পাওয়া যায়। এই অভ্যাসটা বেশি চোখে পড়ে যখন পরিস্থিতি একদম টানটান থাকে। যেখানে মিটিংয়ে সবাই একে অপরকে বাধা দেয়, সেখানে তোমার নীরবতা আর স্পষ্টতা আলাদা করে চোখে পড়ে। যেখানেই ঝগড়া হয় আর আবেগ জ্বলে ওঠে, তোমার শান্ত স্বর একটা শক্তি হয়ে ওঠে। যখন দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, তখন তোমার ফোকাস অনেক মূল্যবান হয়। মানুষ মনে রাখবে যে তুমি স্থির থেকেছ। তারা মনে রাখবে কিভাবে তোমার আচরণ মান বাড়িয়েছে। ঘর এই ছাপটা থাকে কারণ মানুষ খুব কমই আবেগের চাপের মধ্যে ধারাবাহিক আত্মসংযম দেখাতে পারে। বেশিরভাগ মানুষ মুহূর্তের দিকে ছেড়ে দিয়ে তাদের আচরণ ঠিক করে ফেলে। তারা প্রস্তুতি ছাড়া প্রতিক্রিয়া দেখায়। যিনি একটু থেমে ভাবেন এবং তারপর প্রতিক্রিয়া দেন, তিনিই ব্যতিক্রম। সেই নিয়ন্ত্রণটাই চোখে পড়ে। অন্যরা তখন তাকে যুক্তিবাদী চিন্তা আর শান্ত স্বভাব হিসেবে দেখতে শুরু করে। তার উপস্থিতি এসে পড়ে সমস্যার সমাধান আর স্থিরতার সঙ্গে। যখন কেউ মনে করে কিভাবে দ্বন্দ্ব মিটিয়ে ফেলা হয়েছিল বা সিদ্ধান্ত স্পষ্ট হয়েছিল, তারা প্রায়ই সেই মানুষটিকেই মনে করে। যে ব্যক্তি শান্ত থাকত, ওর সেই স্মৃতি টিকেই যায়, কারণ ও যখন স্থিরতার দরকার ছিল তখন সেই ফাঁকটা পূরণ করেছিল। বারবার এরকম হওয়াই এই চিত্রটাকে মজবুত করে।
একবারের সংযম মন ছুঁয়ে যেতে পারে, কিন্তু নিয়মিত সংযম বিশ্বাস করে তোলে। প্রতিটি মুহূর্ত আগেরটাকে আরও শক্তিশালী করে। মানুষ এর ওপর নির্ভর করতে শুরু করে। তারা সংযমী ব্যক্তিটাকে পথ প্রদর্শক হিসেবে দেখে। অফিসিয়াল ক্ষমতা না থাকলেও এই সুনাম ধীরে ধীরে বাড়তে থাকে। এর জন্য আলাদা কোনো মনোযোগের দরকার হয় না। ধারাবাহিক আচরণের মধ্যেই এটা স্পষ্ট হয়ে ওঠে। যে ব্যক্তি এই শৃঙ্খলা মেনে চলে সে সম্মান পায়। অনুরোধ না করেই প্রভাব ফেলা। নিয়ন্ত্রণ মানে নিয়মিত চর্চা করা। এটা পালানো না, এটা সক্রিয় নিয়ন্ত্রণ। নিজের ভিতরের অবস্থা লক্ষ্য করে সিদ্ধান্ত নেওয়া যে কি প্রকাশ পাবে। এই শৃঙ্খলা আবেগকে চিন্তায় পরিণত করে, তারপর সচেতন গতিতে। এই প্রক্রিয়া বারবার করার সঙ্গে আরও তীক্ষ্ণ হয়। প্রতিবার প্রতিক্রিয়ার বদলে চিন্তা করলে তুমি স্পষ্টতা শেখো। প্রতিবার তোমার প্রতিক্রিয়া ধীর করো, তোমার যুক্তি নেতৃত্ব দিতে সময় পায়। যে মানুষ এই নিয়ন্ত্রণ গড়ে তোলে সে এক ধরনের শক্তি অর্জন করে, যা অনেকেই ওদের অনুভূতি প্রকাশ করে না। তারা নিজেরা চুপচাপ থাকে, নিজেদের শান্তি বোঝাতে ব্যাখ্যা দেয় না। এটা ওদের চলাফেরা, শোনার ধরন আর সিদ্ধান্ত নেয়ার মধ্যে স্পষ্ট হয়। এমন একজন মানুষ জোর করে নয়, স্বাভাবিকভাবেই পুরো পরিবেশটা নিয়ন্ত্রণ করে। মানুষরা বেশি স্থির মনের হয় কারণ কাছেই থাকে কেউ যার মধ্যেই আছে নিজের নিয়ন্ত্রণ। এই ধরনের নেতৃত্ব কাজের মাধ্যমে অর্জিত হয়। নিয়ন্ত্রিত মানুষদের সম্মান পাবার জন্য অন্যদের নির্দেশ দেওয়ার দরকার পড়ে না। ওদের কাজ নিয়ন্ত্রণের উদাহরণ হয়ে দাঁড়ায়। ওদের স্থিরতা আদেশ না দিলেও প্রভাব ফেলে। মিটিংয়ে তারা প্রায়ই প্রথমেই শোনে আর শেষেও কথা বলে। সমস্যার সময় তারা যারা চলতে থাকে, অন্যরা থমকে যায়। এটা কোনো অভিনয় নয়, এটা দৈনন্দিন জীবনে গড়ে ওঠা অভ্যাসের ফল। যখন এই মানুষটা থাকে না, তখন অন্যরা তা খুব একটা অনুভব করে। পরিবেশে একটা স্পষ্ট পরিবর্তন ঘটে। মনোভাব হয় বেশি প্রতিক্রিয়াশীল, কম থাকে ধৈর্য, কম থাকে স্পষ্টতা, আর বেশি হয় দ্বিধা। তাদের স্বর, তাদের গতি আর তাদের মেপে নেওয়া বিচারই একটা শান্তিপূর্ণ কাঠামো তৈরি করেছিল, যা অন্যরাও শিখেছিল। আশ্রয় দেওয়ার মতো কিছু না থাকলে কথোপকথনের ছন্দ হারিয়ে যায়, আর সিদ্ধান্তগুলো কম মজবুত মনে হয়। মানুষ ভাবতে শুরু করে তারা কিভাবে প্রতিক্রিয়া দেখাত, কি বলতো, বা চাপের মুখে কিভাবে নিজেদের সামলাত। তাদের থাকা অন্যরকম একটা নীরব পথপ্রদর্শক হয়ে ওঠে, এমনকি তারা না থাকলেও। এই প্রভাব স্মৃতির মধ্যে দিয়ে চলতে থাকে। এভাবেই আত্মসংযম ভুলে যাওয়ার নয়, এটা অন্যদের জন্য একটা নকশা রেখে যায়, বিশেষ করে বিভ্রান্তি বা মানসিক চাপের মুহূর্তগুলোতে। এটা শেখায় কিভাবে চাপ সামলাতে হয়। কেউকে দেখছি যারা নিজেদের গড়ে তুলেছে নিয়মিতভাবে মোকাবেলা করার জন্য। চাপের মধ্যে স্বনিয়ন্ত্রণ হচ্ছে মাস্টার হওয়ার সবচেয়ে স্পষ্ট লক্ষণগুলোর একটা। যাদের এটা আছে তারা নিজেরাই চোখে পড়তে চায় না। তারা উদ্দেশ্য আর ধৈর্যের সঙ্গে এগোয়। তাদের কাজ কথা বলে, পারফরম্যান্স নয়, বরং নীতির বাস্তবায়ন হিসেবে। তাদের শান্তি অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। তাদের স্থিরতা ঘরের টেনশন কমিয়ে দেয়। এটা একটা রেফারেন্স পয়েন্ট হয়ে ওঠে, যেখানে অন্যরা ফিরে আসে যখন তারা অনিশ্চিত থাকে। মানুষ যা কার্যকর মনে করে সেটাই অনুকরণ করে। যখন শান্তি কাজে লাগে তখন একজন মডেল হিসেবে দাঁড়ায়। এর মাধ্যমে উদাহরণটা ছড়িয়ে পড়ে। তারা যেই জায়গায় ছিল সেই জায়গার প্রত্যাশার অংশ হয়ে যায়। তাদের অনুপস্থিতিতেও সেই উপস্থিতি থাকে, কারণ তারা অন্যদের জন্য একটা ভালো মানদণ্ড তৈরি করেছে। সংযমের মাধ্যমে ভুলে যাওয়া যায় না। এর মানে হল চিন্তাশীল প্রতিক্রিয়া এবং সচেতন নিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তোলা। যখন আবেগ বেড়ে ওঠে আর আকস্মিক কাজের তাগিদ আসে, তখন এটা প্রকাশ পায়। এটা অনুভূতিকে অস্বীকার করা নয়, বরং শক্তির একটি গঠনমূলক প্রকাশ। এটা গড়ে ওঠে নিজের প্রতিক্রিয়ার প্রতি ক্রমাগত সচেতনতা রেখে এবং কি ঠিক করতে হবে আর কিকে অন্যদিকে ঘোরাতে হবে সেটা সচেতনভাবে বেছে নেওয়া। এটা একটা দৈনন্দিন অভ্যাস, যেখানে ইচ্ছাকৃতভাবে স্থির থাকা শিখতে হয়। এটা দীর্ঘমেয়াদী একটা আচরণ গড়ে তোলা, যা বারবার স্পষ্ট ভাষা, কাজ আর উপস্থিতির মাধ্যমে অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রকাশ করে। এটা এমন একটা ক্ষমতা যা তোমাকে স্থির থাকতে সাহায্য করে, যদিও তোমাকে নেতৃত্ব দিতে বলা হয় না। এটা চাপের সময় প্রতিক্রিয়া না দেখিয়ে মাটিতে টিকে থাকার শৃঙ্খলা। এই স্থিরতা মনে রাখা হয়, আর সেই স্মৃতি অনেকক্ষণ পরেও অন্যদের পথ দেখায়। অধ্যায় ৩, উদ্দেশ্যের স্পষ্টতা। স্পষ্ট উদ্দেশ্যের মানুষ উদ্দেশ্য একটা বড় দিকনির্দেশক হয়ে ওঠে। ওদের উপস্থিতি মানুষকে পথ দেখায়। ওদের আচরণ একটা সংকেত হয়ে যায়। অন্যরা দেখে ওদের সিদ্ধান্ত জনপ্রিয়তা বা বিভ্রান্তিতে নয়, বরং কিছু স্থির আর নির্ভরযোগ্য জিনিসে ভিত্তি করে হয়। ওরা চলন্ত একটা রেফারেন্স পয়েন্ট হয়ে যায়। মানুষ স্বভাবতই নিজের অনিশ্চয়তাকে ওদের স্থিরতার সাথে তুলনা করে।
দেখে কেউ কিভাবে উদ্দেশ্য নিয়ে সরাসরি চলে, নির্দিষ্টভাবেই কথা বলে আর ধারাবাহিকভাবে কাজ করে। স্টোইকরা উদ্দেশ্যকে নিজেদের জীবনের মূল নীতিমালা হিসেবে মানত। তারা দিনকে কোনো দুর্ঘটনা বা দায়িত্বকে বোঝা হিসেবে দেখত না, তারা জীবনকে একটা দায়িত্ব হিসেবে নিয়েছিল। মার্কাস অরেলিয়াস প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিত যে তার কাজ হল অন্যদের সেবা করা, ন্যায়ের পথে চলা আর প্রকৃতির নিয়ম মেনে জীবনযাপন করা। ওই স্পষ্টতা কোনো বিমূর্ত চিন্তা ছিল না, সেটা তার প্রতিটি সিদ্ধান্তে প্রভাব ফেলত। তার ডায়েরি ছিল পারপাজে ফিরে যাওয়ার নানা স্মরণিকা দিয়ে ভরা, বিশেষ করে যখন বিভ্রান্তি বা কঠিন সময় তাকে ভ্রান্ত পথে নিয়ে যেতে চেয়েছিল। উদ্দেশ্যের জন্য তালি বাজানোর দরকার নেই, সেটা প্রতিক্রিয়ায় বিচার করা হয় না, সেটা স্পষ্টতায় নির্ধারিত হয়। প্রত্যেকের একটা ভূমিকা আছে যেটা স্বীকৃতির ওপর নির্ভর করে না। যখন তুমি বুঝতে পারো তোমার দায়িত্বটা ঠিক কী, তখন তোমার আচরণ স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে। উদ্দেশ্য শুরু হয় সঠিক প্রশ্নগুলো জিজ্ঞাসা করার মাধ্যমে। কোন কাজটা তোমার, ফলাফল যাই হোক না কেন? কোন দায়িত্ব তুমি পালন করবে, সেটা দেখা না জানা যাই হোক? কোন নীতিমালা তুমি মেনে চলবে, এমনকি কেউ সেটা প্রশংসা না করলেও? একবার এই উত্তরগুলো জানা গেলে এগুলো তোমার দিক নির্দেশনা গড়ে তোলে। এই দিক নির্দেশনা দ্বিধা কেটে দেয়। তুমি আর ভাববে না কি করা উচিত, তুমি শুরু করবে কিভাবে ভালোভাবে সেটা করা যায় সেটা জানতে। উপস্থিতি। উদ্দেশ্য থেকে আসে শান্ত নেতৃত্ব। অন্যরা পার্থক্য বুঝতে পারে যিনি নীতির ওপর ভিত্তি করে কাজ করেন আর যে কেবল ফ্যাশন বা ট্রেন্ড অনুসরণ করেন। উদ্দেশ্যপূর্ণ মানুষ সচেতন সিদ্ধান্ত নেয়। অনেক পরিস্থিতির মধ্যেও তারা একটার দিকে এগোয়। মানুষ সেই স্থিরতা টের পায়, তারা আকৃষ্ট হয়, তারপর সেটা অনুকরণ করতে শুরু করে। লক্ষ্য নিয়ে জীবনযাপন করা মানুষটা হয়ে ওঠে সেই ব্যক্তি যাকে অন্যরা দেখে যখন নিজের সিদ্ধান্ত নিয়ে তারা অনিশ্চিত থাকে। তার উপস্থিতি কোনো জোরাজোরি করে মনোযোগ দাবি করে না, বরং স্পষ্টতা আর ধারাবাহিকতার মাধ্যমে তা অর্জন করে। এই প্রভাব ক্রমে বাড়ে। জোর করে চাপিয়ে দিতেই হয় না, এটা ধীরে ধীরে পরিবেশের একটা অংশ হয়ে যায়। উদ্দেশ্য অবশ্যই ঠিক রাখতে হয়, অবহেলা করলে দুর্বল হয়ে পড়ে। নিয়মিত রিভিউ করো, দরকার হলে আবার লেখো, নিজের মধ্যে বারবার বলো। এটা হয়ে উঠুক সেই লেন্স যার মাধ্যমে তুমি তোমার দৈনন্দিন কার্যকলাপ বিচার করবে। নিজেকে জিজ্ঞাসা করো, তোমার সময় কি তোমার কাজের সাপোর্টে ব্যবহার হচ্ছে? তোমার কথোপকথনগুলো দেখো, তোমার অঙ্গীকারগুলো দেখো। যদি এগুলো তোমার মনোযোগ ছড়িয়ে দেয় বা দায়িত্ব থেকে বিভ্রান্ত করে, তাহলে সেগুলো সহজ করো বা বাদ দাও। উদ্দেশ্যে পারফেকশন লাগে না, লাগে মনোযোগ, আর সেই মনোযোগ গড়ে তোলে গঠন। সেই গঠন শুরু করে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিতে। উদ্দেশ্যই নির্ধারণ করে তোমার সময় কিভাবে সাজানো হবে আর তোমার মনোযোগ কোথায় পড়বে। এটা ঠিক করে তুমি কি অনুসরণ করবে, কি অবহেলা করবে আর কি রক্ষা করবে। যখন তোমার আচরণ উদ্দেশ্য দ্বারা পরিচালিত হয়, তখন তোমার চেষ্টা হয় লক্ষ্যভিত্তিক। তুমি একাধিক অগ্রাধিকার নিয়ে মনোযোগ ছড়িয়ে দাও না। তোমার কাজগুলো কম কিন্তু বেশি সচেতন হয়। তোমার অঙ্গীকারগুলো সাবধানে বেছে নেওয়া হয়। ফলাফল হল শক্তির অপচয় কমে যায়। তুমি কম করে বেশি লাভ করো, কারণ তোমার দিকটা ঠিক থাকে। এই ধারালো হওয়ার প্রভাব দেখা যায় তোমার সময়সূচি সামলানোর ধরনে, তোমার কথা বলার ভাবনায় আর তোমার কাজের গুণে। তোমার কথাগুলো ঝাঁপ ফুটে যায়, মিষ্টতা কমে, বল বেশি থাকে। তুমি শুধু প্রয়োজনীয় কথাই বলতে শুরু করো। তোমার সময়টা সঠিকভাবে সাজানো থাকে, কম বিঘ্নিত হওয়ার সুযোগ থাকে। অন্যরা বুঝতে পারে তোমার অগ্রাধিকারগুলো এলোমেলো না, এগুলো কোনো একটা স্থির ব্যাপারের অংশ। তুমি স্পষ্টতার জন্য একটা খ্যাতি গড়তে শুরু করো। তোমার উদ্দেশ্য বোঝাতে তুমি ব্যাখ্যা করো না, তোমার নিয়ম মানার ধরন সেটা দেখায়। বেশিরভাগ মানুষ তাদের জীবন কাটায় প্রতিক্রিয়া দেখিয়ে। ঘটনাগুলো তারা সবচেয়ে জোরে আওয়াজ করা জিনিসের দিকে মনোযোগ দেয়। তাদের লক্ষ্য বারবার বদলায়। তারা এমন দায়িত্ব নেয় যা একে অপরের সঙ্গে সংঘর্ষ করে। উদ্দেশ্য নিয়ে চলা মানুষটা পার্থক্য তৈরি করে। তারা স্থিরতা আর মনোযোগের মাধ্যমে সামনে আসে। তাদের মনোযোগ সঠিক দিকে থাকে, তাদের চলাফেরা ধারাবাহিক। এমন স্থিরতার স্মৃতি দ্রুত মুছে যায় না। ছোট ছোট প্যাটার্নই সবচেয়ে বড় ছাপ ফেলে। মানুষ লক্ষ্য করে তুমি যা নিয়মিত রক্ষা করো। তারা লক্ষ্য করে তুমি যেসব সিদ্ধান্ত ব্যাখ্যা করো না। তারা মনে রাখে তুমি যেসব জিনিসকে না বলো। এই সিগন্যালগুলো দেখায় তোমার জন্য কি গুরুত্বপূর্ণ। যারা তোমাকে দেখছে তারা সেই ধাঁচ নিজেদের জীবনে নেয়। তারা তোমার শৃঙ্খলার কিছু অংশ ধার করে। তারা তোমার কথাবার্তা অনুকরণ করে। তারা নিজেরাই ভাবতে শুরু করে তুমি কিভাবে কাজ করত। এটাই ইঙ্গিত যে তোমার উদাহরণ তাদের মনে গেঁথে গেছে। উদ্দেশ্য নিয়ে থাকা কোনো শোপর্দা নয়, এটা একটা পদ্ধতি। বারবার সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া যে কি তোমার মনোযোগের যোগ্য আর কি নয়। এই অভ্যাস গোলমাল কমায়, চিন্তাকে সুশৃঙ্খল করে। এটা গড়ে তোলে কিভাবে তুমি প্রতিটি ঘরে প্রবেশ করো। তোমার কাজগুলো নিজের স্পষ্টতার ভার বহন করতে শুরু করো।
তুমি এমন একজন হয়ে ওঠো যাকে উপেক্ষা করা যায় না, কারণ তোমার দিশা এতটাই পরিষ্কার যে অন্যদের তাদের পথ বিচার করতে বাধ্য করে। এই প্রভাব জোরে জোরে নয়, এটা গেঁথে থাকে। কেন্দ্রে থাকার শৃঙ্খলা এমন একটা পরিবেশ তৈরি করে যা ছড়িয়ে পড়ে। মানুষ তোমার উপস্থিতি অনুভব করে, আগে তারা সেটা বর্ণনা করে। তারা তোমার স্থিতিশীলতার দিকে আকৃষ্ট হয়, আগে তারা সেটা নামকরণ করতে পারে। তুমি গঠন দিয়ে নেতৃত্ব দাও, ধারাবাহিকতায় ছাপ রেখে যাও। এই ধরনের উপস্থিতি এক ধরনের অংশ হয়ে যায়। তাদের স্মৃতিতে এটা থাকার কারণ ছিল, কারণ এটা তাদের স্বাভাবিক পরিবেশ থেকে একটু ভিন্ন একটা বিরোধী ছিল। যার জীবনে উদ্দেশ্য থাকে তাকে আলাদা করে ঘোষণা দিতে হয় না, তার জীবনের গঠন নিজেই স্পষ্ট কথা বলে। অন্যরা এটাকে মনে রাখে কারণ এটা একটা ভিন্ন মানদণ্ড দেখিয়েছে। এটা তাদেরকে একটা নতুন মাপকাঠি দিয়েছে, কেমন করে কিছু টেকসই জিনিসের জন্য বাঁচা যায়। এটাই তোমার কাজগুলোর স্থায়ী গুরুত্ব দেয়। উদ্দেশ্য হয়ে ওঠে তোমার প্রতিটি কাজের নীরব ভাষা। এটা হয় সেই কারণ যার জন্য অন্যরা তোমার উপস্থিতি, তোমার স্বর আর তোমার সিদ্ধান্তগুলো মনে রাখে। অধ্যায় 4। অন্যরা যা ফেলে দেয় তা বহন করার শক্তি। জীবনে সবারই ওপর ভার পড়ে। এই ভার আসে দায়িত্ব, দ্বন্দ্ব, ক্ষতি, কর্তব্য বা ব্যর্থতার রূপে। বেশিরভাগ মানুষ এগুলো এড়ানোর চেষ্টা করে যখন এগুলো সামনে আসে। তারা অভিযোগ করে, তারা টালমাটাল করে, তারা আশা করে কেউ আরেকজন এসে সমস্যা মিটিয়ে দেবে। তাদের শক্তি খরচ হয় বাধা দেওয়ার জন্য, ভার বহন করার জন্য নয়। স্টোইকরা একদম আলাদা পথ বেছে নিয়েছিল। তারা বিশ্বাস করত যে তোমার শক্তি মাপা হয় না তুমি কি এড়াতে পারো, বরং মাপা হয় তুমি কি স্বেচ্ছায় আর বাধা ছাড়াই বহন করতে পারো। অভিযোগ। এপিকটেটাস বলতেন, বাস্তবতা মেনে নেওয়াই শান্তির পথ। তিনি লিখেছেন, তুমি সবকিছু তোমার ইচ্ছে মতো হতে চেও না, বরং চাও সবকিছু যেমন হবে তেমনই হোক, তখন তোমার জীবন ভালো মতো চলবে। এই কথা মানে অলস হওয়া নয়, মানে নিজের আপনাকে বাস্তবতার সাথে মিলিয়ে নেওয়া, যেন তুমি শক্তি আর স্পষ্টতা নিয়ে কাজ করতে পারো। মানে দরকারি কাজগুলো নেওয়া, ভিন্ন পরিস্থিতির আশায় না থাকা। যাকে সবাই মনে রাখে সে প্রায়ই নয়, সবচেয়ে আওয়াজ তোলেনি বা সবচেয়ে চোখে পড়েনি, কিন্তু যিনি দায়িত্ব নিয়েছিলেন যখন অন্যরা এড়িয়ে চলেছে। যারা অন্যরা না করা কাজটা নিজের কাঁধে নিয়েছে, তারা তাদের পরিশ্রম বুঝিয়ে বলার দরকার বোধ করেনি। তারা অনুমতি না নিয়ে প্রয়োজন মিটিয়েছে। তারা সেই কাজ, সেই চাপ বা সেই ভার বহন করেছে যা সবাই বুঝতে পেরেছিল কিন্তু দূরে সরে গিয়েছিল। তারা এটা করেছে পুরস্কারের জন্য নয়, বরং তাদের চরিত্র তাদের কোনো বিকল্প ছাড়েনি। তাদের নীতিমালা এটা অটল করেছে। অন্যরা তোমার শক্তি দেখতে চাইলে তোমার কথা বলার দরকার নেই, তারা তোমার কাজেই সেটা দেখা যাবে। যখন কেউ কাজটা শেষ করতে পারে না আর তুমি মনোযোগ দিয়ে সেটা হাতে নাও, তখন একটা বার্তা যায়। যখন কিছু করতে হয় আর তুমি ছলছল করে সেটা করো, অন্যরা সেটা মনে রাখে। ওরা মনে রাখে যখন পরিস্থিতি কঠিন ছিল কে চেষ্টা করেছিল। ওরা মনে রাখে কে কাজ করেছিল কোনো দৃষ্টি আকর্ষণের জন্য নয়। এই অভ্যাস তোমার ভিতরের স্থিতি গড়ে তোলে। তুমি নিজেকে শেখাও যা করতে হবে সেটা করো, পালানোর পথ খোঁজো না। তুমি নিজেকে শেখাও কঠিন সময়েও যার উপর ভরসা করা যায় সে হও। এটা করে অর্থ এই নয় যে মানুষকে তোমাকে ব্যবহার করতে দাও। এর মানে হলো তুমি কি নিতে পারো সেটা জানা আর ইচ্ছা করে সেটা নেওয়া। এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি সবকিছুই হাতে নাও না, তুমি শুধু সেটাই নাও যা তোমার মানদণ্ডের মধ্যে পড়ে। তুমি শুধু সেটাই নাও যা তোমার দায়িত্বের সাথে মিলে যায়। তুমি এমন একজন হয়ে ওঠো যাকে বিশ্বাস করা যায়, কঠিন সময়েও হারিয়ে যাবে না। নির্ভরযোগ্যতা হয়ে ওঠে তোমার পরিচয়। এটা এমন একটা ভিত্তি যা অন্যরা তোমাকে গুরুতর পরিস্থিতিতে কেমন ভাববে সেটা গড়ে তোলে। যখন সমস্যা আসে, মানুষ স্বাভাবিকভাবেই খোঁজে। যারা চাপের মধ্যে ধারাবাহিকতা দেখিয়েছে তাদের ওপরই ভরসা করা হয়। তারা বিশ্বাস করে সেই মানুষকে যিনি শুরু করা কাজ শেষ করেন। তারা সেই জনের দিকে তাকায় যিনি কোনো প্রশংসা বা পুরস্কার না চেয়ে দায়িত্ব বহন করেন। বিশ্বাসযোগ্যতা একটা স্পষ্ট বার্তা দেয়। যখন পরিস্থিতি অনিশ্চিত তখন তোমার ওপর বিশ্বাস রাখা যায়। এই বার্তাটা মনে থাকে কারণ এটা বারবার কাজের মাধ্যমে প্রমাণিত হয়, মুখে বলা হয় না। এই ধরনের ছাপ আরামের সময় তৈরি হয় না, এটা গড়ে ওঠে কঠিন সময়। প্রতিবার তুমি অনুরোধ না পেলেও কাজ করো, প্রতিবার তুমি এগিয়ে যাও। অভিযোগ না করে দায়িত্ব নেওয়া, প্রতিবার তুমি সেই কাজ শেষ করো যা অন্যরা এড়িয়ে যায়। তাতে তোমার সুনামের আরেকটা স্তর যুক্ত হয়। এই ছবি মানুষের মনে ধীরে ধীরে গড়ে ওঠে। তারা মনে রাখে চাপের সময় তোমার মনোভাব। তারা মনে রাখে কাজ কষ্টকর হলেও তুমি কোনো অজুহাত করো না। তারা মনে রাখে যখন অন্যরা অস্থির ছিল তুমি কেমন ধারাবাহিক ছিলে। এসব মুহূর্ত বেশি নাটকীয় হওয়ার দরকার নেই। অনেক সময় ছোট শান্ত কাজ হয়, যা ভেঙে গেছে ঠিক করা, যা ফেলে দেওয়া হয়েছিল তা শেষ করা। যখন সবাই চলে যায় তখন থাকা, কারো সাহায্য করা।
আদেশ না পেলেও নিজের ইচ্ছায় করা কাজগুলোই আসলে মানুষের পরিচয় করে। মানুষ এসব কাজ ভুলে না, কারণ এগুলো খুব কমই দেখা যায়। কেউ যদি বারবার এমন স্থিরতা দেখায়, সেটা তাদের পরিচিতির অংশ হয়ে যায়। তোমার বিশ্বাসযোগ্যতা মানুষের পরিকল্পনায় প্রভাব ফেলে। তারা ধরে নেয় তুমি আসবে, তারা ধরে নেয় তুমি কাজটা শেষ করবে। তোমার নাম জড়িয়ে যায় দায়িত্বের সাথে। অন্যরা হয়তো সবসময় তোমাকে ধন্যবাদ দেয় না, কিন্তু তারা তোমার ওপর নির্ভর করে। তারা হয়তো সরাসরি বলবে না, কিন্তু তোমার উপস্থিতিকে মাথায় দেখে সিদ্ধান্ত নেয়। সম্ভব এই প্রভাবটা হয়তো সরাসরি চোখে পড়বে না, কিন্তু সেটা গাছ হোমচিয়ে বসে যায়। তুমি হয়ে ওঠো সেই ঢাল যা সব কিছু আগানোর পথে কাজ করে। এমন এক চরিত্র সবাই মনে রাখে অনেক দিন পরেও, যখন তুমি চলে যাওয়ার পর। যে ভার তুমি বহন করেছিলে সেটা অন্যদের গল্পের অংশ হয়ে যায়। যখন কেউ কাউকে বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য হিসেবে বর্ণনা করে, তারা তোমার উদাহরণ দিয়ে বোঝায় দায়িত্বশীলতা কেমন হয়। তারা হয়তো তোমার কথা সরাসরি উদ্ধৃত করবে না, কিন্তু তোমার কাজগুলোই বলবে। এটি হলো প্রকৃত উপস্থিতির ছাপ। এটা বেঁচে থাকে অন্যদের স্মৃতিতে। যখন তারা ভাববে কে সাহায্য করেছিল, কে থেকে গেল, কে অনুসরণ করল। বিশ্বাসযোগ্যতার মাধ্যমে ভুলে যাওয়া যায় না। এর জন্য বড় কোনো ভূমিকা লাগে না। এটা লাগে চুপচাপ নিয়মিত করা। হাজারো ছোট ছোট কাজের মাধ্যমে এটা গড়ে ওঠে, যা একটা স্পষ্ট ছবি তৈরি করে। যত বেশি নিয়মিত ওই কাজগুলো হবে, স্মৃতি তত বেশি টিকে থাকবে। তুমি পরিচিত হবে না যে তুমি কি বলো, বরং পরিচিত হবে যে তুমি কি করো। এটাই সেই পরিচয় যা অন্যরা তোমার নাম শোনার সময় মনে রাখে। অধ্যায় 5, কথার সততা। শব্দগুলো মিল প্রকাশ করে, তারা প্রকাশ করে তুমি কোথায় দাঁড়াও। অভ্যন্তরীণ জীবন আর বাহ্যিক প্রকাশ একরকম হওয়া উচিত। যদি তোমার কাজ তোমার কথার সাথে মিল না খায়, তাহলে সেটা স্পষ্ট হয়ে ওঠে। কথা বলার মাধ্যমে বোঝা যায় তুমি কতটা পরিষ্কারভাবে চিন্তা করো, কতটা বুঝতে পারো, আর কতটা সজাগভাবে দায়িত্ব নাও। স্টোইকরা ভাষাকে অন্তর্দৃষ্টির মাপকাঠি হিসেবে দেখত। অগোছালো ভাষা মানে অগোছালো চিন্তা, স্পষ্ট ভাষা মানে পরিষ্কার বোধ আর বিবেচনা। প্রতিটি কথায় বোঝা যায় মনটা নিয়ন্ত্রিত নাকি বিশৃঙ্খল। যে ব্যক্তি নিয়ন্ত্রণ নিয়ে কথা বলে, সে তাদের থেকে আলাদা যারা শুধু খালি কথা বলতে থাকে। নীরবতা। ওদের কথা কম, কিন্তু খুব ভেবে শুনে বলা। ওরা শুধু তখনই কথা বলে যখন কিছু বলা জরুরি। প্রতিটা বাক্যের একটা উদ্দেশ্য থাকে। মানুষ ওদের কণ্ঠে বেশি মনোযোগ দেয়, কারণ সেটা জোরালো না, বরং পরিষ্কার। ওদের কথা অনেক ভারী লাগে, জোরে বলার জন্য না, বরং সঠিকভাবে বলার জন্য। জনসমক্ষে হোক বা ব্যক্তিগতভাবে, ওদের ভাষার একটা উদ্দেশ্য থাকে। ওরা কেউকে প্রভাবিত করার জন্য কথা বলে না, ওরা বোঝানোর জন্য কথা বলে। স্টোইকরা তখনই নীরব থাকত যখন কথার কোনো কাজ থাকত না, কিন্তু যখন পরিস্থিতি প্রয়োজনীয় প্রকাশভঙ্গি হিসেবে তারা বিশ্বাস করত স্পষ্ট আর পরিষ্কার ভাষায়। তারা সব ধরনের চাটুকারিতা আর অতিরঞ্জন বাদ দিত। তারা অনুমোদন পেতে অর্ধসত্য বলত না। তারা বুঝত প্রতিটা কথা একটা ছাপ রেখে যায়। মিথ্যা ধ্বংস করে দেয়, সততা ভিত্তিটা মজবুত করে। সততার সঙ্গে কথা বলতে হলে বারবার নিজেকে ঠিক করতে হয়। এর মানে হলো কোথায় তুমি ভুল বুঝিয়েছ সেটা লক্ষ্য রাখা। যখন কারণ ছাড়াই কথা বলার ইচ্ছে হয়, তখন রেস্টুরেন্ট নিয়ে ভাবা। কঠিন হলেও স্পষ্ট থাকা। মানুষ তখনই তোমার কথা বিশ্বাস করা শুরু করে যখন তারা তোমার জীবনযাত্রার সঙ্গে এটা মিলে যাচ্ছে কিনা দেখো। প্রতিবার তুমি যখন কোনো কথা বিকৃত না করে বলো, তোমার বিশ্বাসযোগ্যতা আরও শক্তিশালী হয়। মানুষ তোমার সততার প্রতি আগ্রহী হয়ে ওঠে। তারা তোমার কথাই লুকানো কোনো অর্থ খুঁজতে যায় না। তোমার ভাষণ বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। তারা এর পেছনের গঠন বুঝতে পারে। তোমাকে বোঝা তাদের জন্য সহজ হয়ে যায়। তারা তোমার আশেপাশে নিজেদের ভাষাও সোজা করে নেয়। তোমার উদাহরণের মাধ্যমে তুমি রুমের মান বাড়িয়ে দাও। এই দক্ষতা গড়ার জন্য কথোপকথনের আগে এবং চলাকালীন তোমার সচেতনতা বাড়াও। কথা বলার আগে তোমার অন্তর্দৃষ্টি পর্যবেক্ষণ করো। লক্ষ্য করো আপনি অসুবিধা, চাপ বা অহংকারে প্রতিক্রিয়া দেখাচ্ছেন কিনা। চুপ থাকা ভাঙতে তাড়াহুড়ো করবেন না। আপনার চিন্তাগুলোকে জমাট বাঁধার সময় দিন। চাপ না নিয়ে বুঝে বুঝে বাক্য গঠন করুন। ভাবুন আপনার কথাগুলো পরিষ্কারতা আনবে নাকি বিভ্রান্তি। বিবেচনা করুন আপনার বক্তব্য কি সত্যি আপনার অবস্থান প্রকাশ করে নাকি এড়িয়ে যাচ্ছে। সরাসরি বলুন আর শব্দগুলো সাবধানে বাছাই করুন। এমন ফিলার ব্যবহার করবেন না যা আপনার মেসেজকে দুর্বল করে। অতিরঞ্জন এড়িয়ে চলুন যা বাস্তবতা বিকৃত করে। সত্য প্রতিফলিত করার উদ্দেশ্যে বলুন, এমনকি যখন সত্য বলা কঠিন, তাই তোমার কথা বলার ধরন যেন কথার সাথে মিল থাকে। যদি কোনো বিষয় গুরুতর হয়, তাহলে গম্ভীর হয়ে বলো। তোমার বক্তব্যে যদি দায়িত্ব থাকে, তাহলে ওজন দিয়ে বলো। যখন কিছু করার প্রতিশ্রুতি দাও, তা অবশ্যই পালন করো। এমন কোনো প্রতিশ্রুতি দাও না যা তোমার কাজ করতে পারবে না। শুধু সেই কথা বলো যেটা তুমি তোমার কাজ দিয়ে প্রমাণ করতে পারো।
যদি নিশ্চিত না হও স্পষ্টভাবে বলো তোমার অনিশ্চয়তা। নিয়মিত ও সুশৃঙ্খল বক্তা তার কথা স্পষ্ট না হওয়া ছাড়া বেশি কিছু বলে না, তাই তার উপর বিশ্বাস বাড়ে। সেই অস্বীকৃতি বিশ্বাস করে তোলে। মানুষ তোমার মূল্যায়ন শুরু করে। তোমার বুদ্ধির মতোই গুরুত্ব দিতে হবে সংযমকে। ভাষা তখনই শক্তিশালী হয় যখন তার নিয়ম মেনে চলে। যে মানুষ কম শব্দে বেশি উদ্দেশ্য নিয়ে কথা বলে সে নিজের প্রতি মানুষকে আকর্ষণ করে, কোনো জোড়াজোড়ি ছাড়াই। প্রতিটি বাক্য যত্ন নিয়ে গড়ে তোলা হয়। প্রতিটি শব্দ বেছে নেওয়া হয় মেসেজের সঙ্গে খাপ খাইয়ে। এভাবেই এমন ভাষা তৈরি হয় যা স্পষ্টতা নিয়ে আসে। মানুষ সেই বাক্যগুলো মনে রাখে কারণ সেগুলো ভেসে যায় না, সেগুলো স্পষ্ট উদ্দেশ্য নিয়ে আসে আর পরিষ্কারভাবে শেষ হয়। নিয়ম মেনে কথা বলা মানুষের স্বর তার উদ্দেশ্য প্রতিফলিত করে। এটা মনোযোগ ভাঙে না, এটা শব্দগুলোর পিছনের মর্মটাকে আরও মজবুত করে। এমন মানুষ যখন কথা বলে তারা আওয়াজ বাড়ায় না যেন সবাই শুনতে পারে, তারা গুছিয়ে কথা বলে। তাদের কথা ঘরে জমা হয়। শ্রোতারা ধীরে ধীরে সেই প্যাটার্ন চিনতে শুরু করে। কম কথা, বেশি অর্থ, স্পষ্ট ফলাফল। তারা নীরব নয়, তারা সঠিক। এই সঠিকতা একটা নিয়ম তৈরি করে। এটা অন্যদের দেখায় সত্য বলার সময় কিভাবে কথা বলতে হয়। কঠিন সময়কে একটা আকার দেয়, মনে করিয়ে দেয় ভাষা স্থিতিশীলতা নিয়ে আসতে পারে। এটা যে ছাপ ফেলে, ম্লায়েম হয় না। মানুষ ভুলে না তুমি কিভাবে কথা বেছে নিয়েছিলে যখন আবেগ তীব্র ছিল। তারা মনে রাখে কিভাবে তুমি নিজেকে সামলিয়েছিলে যখন সবাই উত্তেজিত ছিল। তারা মনে রাখে কিভাবে তুমি দিশা দেখিয়েছিলে যখন গ্রুপটা এলোমেলো ছিল। বিবাদের সময় তারা মনে রাখে কিভাবে তুমি তোমার পরিষ্কার কথায় সবাইকে শান্ত করেছিলে। চাপের মধ্যে তারা মনে রাখে তোমার বাক্যগুলোই পরের পদক্ষেপ গড়ে তুলেছিল। এই স্মৃতিটা হয় কারণ অনিশ্চিত সময়ে গুছানো ভাষা আলাদা করে চোখে পড়ে। এটা অন্যদের মনে তোমার উপস্থিতি স্মরণ করিয়ে দেয়। কথা বলার ধরন। চাপের মধ্যে মানুষ দেখতে পারে কে কতটা নিয়ম মানে। তারা তোমার কথায় বিশ্বাস করতে শুরু করে, কারণ তোমার কথা সমস্যার সমাধান নিয়ে আসে। তারা জানে তুমি শুধু মুগ্ধ করতে কথা বলবে না, তুমি বলবে ঠিকঠাক করতে, স্পষ্ট করতে বা পরিস্থিতি সামলে নিতে। তারা তোমার কথার ছন্দের ওপর নির্ভর করতে শুরু করে। কথোপকথনের সময় তারা তাদের গতি সামঞ্জস্য করে। তাদের স্বর কমে যায়, তাদের ভাষা হয় আরও সাবধানে। তোমার ধরন তাদের ওপর প্রভাব ফেলে। এভাবেই স্বর প্রভাবশালী হয়, এভাবেই গঠন ছড়িয়ে পড়ে। তোমার উদাহরণ মানুষকে শেখানোর দরকার ছাড়া প্রভাবিত করে। তুমি করো না। অন্যদের বলতেই হবে একটু বেশি ভেবে কথা বলতে। তারা তোমার বাক্যগুলো কেমন করে সাজাও সেটা দেখেই তাদের কথা বলার ধরন বদলাতে শুরু করবে। তারা উত্তর দেওয়ার আগে থামে, নিজের কথা ভাববে, তোমার মতো গুরুতর মেজাজ ধরে কথা বলবে। তুমি অতিরঞ্জন কমাবে সেটা ব্যবহার না করে, তুমি নির্ভুলতা বাড়াবে সেটা নিজে দেখিয়ে। তোমার প্রভাব একটা নিয়মিত কাঠামো হয়ে যাবে, সেটা পরিবেশ নিজে নিজে বদলে দেবে, কোনো ঘোষণা ছাড়া। ভাষা যখন নিয়ম মেনে গড়ে ওঠে তখন সেটা হয়ে যায় স্মৃতি। তখন মানুষ তোমার নামের সঙ্গে সেটা জুড়ে দেয় একটা স্পষ্টতার সুরে। তারা তোমার কঠিন সত্যগুলো কিভাবে বলো সেটা উদ্ধৃত করে। তারা তোমার পরিমিত পদ্ধতি বারবার বলে। তারা অন্যদের শেখানোর সময় তোমার উদাহরণ দেয় কিভাবে উদ্দেশ্য নিয়ে কথা বলতে হয়। তোমার উপস্থিতি তখন থেকেই রয়ে যায় যখন তুমি সবচেয়ে জরুরি মুহূর্তে কথা বলেছিলে। এটাই হলো সামঞ্জস্যের ফলাফল। যখন চিন্তা, কথা আর কাজ একরকম হয় তখন বক্তাকে মনে রাখা হয়। ভাষা তখনই ঐতিহ্যে পরিণত হয় যখন সেটা মানুষকে উদ্দেশ্য ও নীতিমালা নিয়ে কথা বলতে শেখায়। এই ঐতিহ্য পারফরম্যান্স থেকে তৈরি হয় না, এটা গড়ে ওঠে পুনরাবৃত্তি, স্পষ্টতা আর সংযম থেকে। এটা উদাহরণের মাধ্যমে শেখায় আর টিকে থাকে, কারণ এটা বিভ্রান্তিকে আকার দেয়, উত্তেজনাকে গঠন দেয় আর নীতিকে কণ্ঠ দেয়। অধ্যায় 6, উপস্থিত থাকার শৃঙ্খলা। পুরোপুরি উপস্থিত থাকা মানে হলো মনোযোগকে বিভ্রান্তি থেকে সরিয়ে নিয়ে আসল যা সামনে আছে সেটার দিকে ফিরিয়ে আনা। এটা এক ধরনের শৃঙ্খলা। এর জন্য সচেতনভাবে মনোযোগ বদলাতে হয়। মানসিক গোলমালের থেকে মুক্ত হতে ইচ্ছা থাকতে হয়, আর ডুবে না থেকে মনোযোগ ধরে রাখতে হয়। স্টোইকরা উপস্থিততাকে এমন একটা দক্ষতা হিসেবে দেখত যা অনুশীলন করতে হয়। তারা এটাকে অপরিহার্য মনে করত। ফয়সালা নেওয়া, কাজ করা আর নৈতিক দায়িত্ব নেওয়ার জন্য সবকিছু যা প্রভাবিত করা যায় তা শুধু বর্তমানেই আছে। যদি তুমি বর্তমানের বাইরে চলে যাও তো তোমার প্রভাব দেখানোর একমাত্র জায়গা হারিয়ে যাবে।
যে মানুষ পুরোপুরি এখন সময়ের মধ্যে থাকে সে যে কোনো জায়গায় সহজেই চোখে পড়ে। বেশিরভাগ মানুষ তাদের মনোযোগ ভাগ করে দেয়, একদিকে যা ঘটছে আর অন্যদিকে যা তারা আশা করে বা এড়িয়ে যেতে চায়। তারা ফোনের দিকে চট করে তাকায়, তারা শোনার বদলে আগাম চিন্তা করে। অবস্থা খারাপ হতে শুরু করে, শরীর টেনশন পেতে থাকে, কণ্ঠস্বর দ্রুত হয়ে যায়, চোখ ঘুরপাক খায়। তুমি যখন পুরোপুরি উপস্থিত থাকো তখন এসব সমস্যা চলে যায়, মনোযোগ ফিরে আসে, চলাফেরা পরিষ্কার হয়, মন একসময় একটিই জিনিসে থাকে। এই নিয়ন্ত্রণ মানসিক শক্তি বাড়ায়, পারফরমেন্স উন্নত করে আর বিশ্বাসযোগ্যতা তৈরি করে। মানুষ তোমার মনোযোগের ওপর বিশ্বাস করতে শুরু করে, কারণ তা তাদের সঙ্গে থাকে। এই দক্ষতা শেখার জন্য অপ্রয়োজনীয় শব্দের উৎস দূর করো। কথোপকথনের সময় ডিভাইসগুলো চুপ করিয়ে দাও। কাজের মাঝে বারবার বদলানো বন্ধ করো। এক কাজ সম্পূর্ণ করো, তারপর পরেরটা শুরু করো। কাজ করার সময় মন একটাই ব্যাপারে রাখার চর্চা করো। নিজেকে কিছু সময় বসে থাকতে দাও, চোখ মুখ ঘোরানো বা অন্য কিছু দিয়ে মন ভরানোর চেষ্টা করো না। যখন তোমার মন অন্যদিকে চলে যায় সেটা লক্ষ্য করো, আর কোনো অভিযোগ না করে আবার মন ফিরিয়ে নিয়ে আসো। এই অভ্যাস বারবার করলেই মন ফিরে আসার অভ্যাস গড়ে ওঠে। উপস্থিত থাকা স্থায়ী কিছু না, এটা বারবার নিজের করা লাগে। যখন কেউ এই ধরনের মনোযোগ তার দৈনন্দিন জীবনে নিয়ে আসে তখন তার উপস্থিতি চারপাশের পরিবেশ বদলে দেয়। মানুষ ধীরে কথা বলে, সরাসরি কথা বলে, কম হুড়হুড়ি করে আর বেশি বোঝাপড়া হয়। এটাই ঘটে আদেশ দিয়ে নয়, উদাহরণের মাধ্যমে। যে ব্যক্তি উপস্থিত থাকে সে বিভ্রান্তির সংস্কৃতির মধ্যে আলাদা করে চোখে পড়ে। যখন মনোযোগ দরকার তখন সবাই তার দিকে তাকায়। সেই মনোযোগ জোর জবরদস্তি নয়, এটা শান্ত, ধারাবাহিক আর অর্জিত। উপস্থিতি শুধু নীরবতা দিয়ে প্রকাশ পায় না, এটা স্পষ্টতা দিয়ে প্রকাশ পায়। যিনি উপস্থিত থাকেন তিনি জানেন এখন কি দরকার, কি অপ্রয়োজনীয় তাও জানেন। তারা অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলে। তাদের উপস্থিতিতে একটি ছন্দ থাকে, সেই ছন্দ তাদের চারপাশের মাঝে শৃঙ্খলা নিয়ে আসে। এজন্য তারা স্মরণীয় হয়ে ওঠে। মানুষরা পুরোপুরি দেখা আর শোনা হওয়ার অনুভূতিটা ভুলবে না। তারা ভুলে না কেমন স্পষ্ট হয়ে উঠত সবকিছু যখন তুমি পুরোপুরি ওখানে থাকতে। যে মন মুহূর্তে ফিরে আসতে শেখে ওটা শক্তিশালী হয়ে ওঠে। ওটা মনোযোগ ছড়িয়ে পড়ার ধারা ভেঙে দিয়ে ফোকাস ঠিকঠাক করার ক্ষমতা গড়ে তোলে। এই শক্তি জোর করে আসে না, এটা বারবার করার মাধ্যমে তৈরি হয়। যখন মন কাজের সঙ্গে থাকে কাজটা বেশি ফলপ্রসূ হয়। যখন মন কারো সঙ্গে থাকে সম্পর্কটা গভীর হয়। এই মানসিক নিয়ন্ত্রণ নিয়ে যায় দেহ। এটা ভঙ্গিমা বদলায়, গতি বদলায়, চলাফেরা স্বাভাবিকের বদলে সচেতন হয়, কম ফালতু পরিশ্রম হয়। কথাগুলো এই মনোযোগকে প্রকাশ করতে শুরু করে। কথা ধীর হয়, বাক্যগুলো স্পষ্ট হয়। যিনি উপস্থিত আছেন তিনি ফাঁকা জায়গা পূরণ করতে কথা বলেন না, তারা ভাবকে কাজে লাগানোর জন্য কথা বলেন। তাদের কণ্ঠে ভর থাকে, কারণ সেটা সম্পূর্ণ মনোযোগ থেকে আসে। এতে কথোপকথন হয়ে ওঠে বেশি কার্যকর, শোনা হয় বেশি পরিপূর্ণ, যোগাযোগ থেকে বিভ্রান্তি দূর হয়। অন্যরাও এই পার্থক্য অনুভব করতে শুরু করে, যদি তারা সরাসরি সেটা না বলে। উপস্থিতি এমন একটা জিনিস যা মানুষ আগে থেকেই অনুভব করে, শুনে বুঝে না। এটা দেখা যায় তুমি কিভাবে একটা ঘরে ঢোকো, এটা দেখা যায় তুমি কিভাবে হুট করে না করে শান্তভাবে প্রতিক্রিয়া দেখাও, এটা দেখা যায় তুমি কিভাবে মাঝপথে ফেলে না দিয়ে মুহূর্তটা সম্পূর্ণ করো। ওই রকম উপস্থিতি অন্যদের মনে করিয়ে দেয় যে কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে। সেই অনুভূতিটা একটা ছাপ ফেলে যায়। মানুষ হয়তো কি বলা হয়েছে ভুলে যেতে পারে, কিন্তু তারা মনে রাখে যখন তোমার পুরো মনোযোগ তাদের সাথে ছিল তখন কেমন লাগছিল। এটা একটা স্মৃতি তৈরি করে, যা ভবিষ্যতের অভিজ্ঞতার পেছনে সেটা গোপনে থাকে। কেউ কেউ নতুন কথোপকথনগুলো সেই কথোপকথনের সঙ্গে তুলনা করতে শুরু করে যেখানে তারা পুরোপুরি বোঝা গিয়েছিল। তারা নতুন আলাপগুলো সেই জায়গার সঙ্গে তুলনা করে যেখানে সবকিছু শান্ত ও পরিষ্কার ছিল। সেই মানদণ্ডই তাদের প্রত্যাশার অংশ হয়ে ওঠে। তোমার উপস্থিতি এখনও তাদের কাঠামোর মধ্যে থেকে যায়, যা তারা অন্যদের কাছ থেকে আশা করে। উপস্থিতিতে নিয়মিত থাকা তোমার খ্যাতির একটা অংশ হয়ে যায়, এটা তোমার নেতৃত্বের অংশ হয়ে দাঁড়ায়। এটা সেই জায়গার অংশ হয় যা তুমি তৈরি করো। সেই উপস্থিতি মনে রাখা হয় কারণ সেটা বিরল, সেটা স্থিরতা গড়ে তোলে। অনিশ্চিত পরিস্থিতিতে মানুষ আবার সেই মুহূর্তটায় ফিরে যেতে চায় বা কোথাও অন্য জায়গায় সেটা আবার তৈরি করতে চায়। এভাবেই উপস্থিতি প্রভাব হয়ে ওঠে। এটা মনোযোগ ফেরায় গুরুত্বপূর্ণ জিনিসগুলোর দিকে, আর যে ব্যক্তি বারবার এটা করতে পারে সে ভুলে যাওয়ার নয়। অধ্যায় ৭, একাকিত্বের শক্তি। অমর মানুষরা নিজেদের স্থির রাখতে সবসময় কারো সঙ্গে থাকার ওপর নির্ভর করে না।
তারা অন্যদের ঘিরে থাকলেও স্থির থাকে, একা থাকলেও সমান স্থির থাকে। একাকিত্বে তাদের পরিচয় বদলায় না। স্টোইকরা বিশ্বাস করত তার লেখা ছিল সরাসরি আর চিন্তাশীল। সে নিজের ভুল ঠিক করার জন্য লেখালেখি করত। একাকিত্বকে সে ব্যবহার করত নিজের কাজগুলো পর্যালোচনা করতে, উদ্দেশ্যগুলো শুদ্ধ করতে আর নিজের কাছে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর কথা মনে করিয়ে দিতে। এপিকটেটাস বলতেন, প্রতিদিনের শেষে প্রত্যেক মানুষকে তার কাজগুলো খতিয়ে দেখতে হবে, ভালো করাটা চিহ্নিত করতে হবে, আর যা উন্নতি দরকার সেগুলো ঠিক করতে হবে। এই কাজ কেউ অন্যের উপর ছাড়তে পারে না। এটা অবশ্যই নিস্তব্ধতায় করতে হয়, যেখানে কোনো অজুহাতের জায়গা থাকে না। যেই মানুষ নিয়মিত একাকিত্বে সময় কাটায়, সে ধীরে ধীরে জনমতের ওপর কম নির্ভরশীল হয়। তাদের আত্মবিশ্বাস গড়ে ওঠে নিজ থেকেই, তালি বাজিয়ে নয়। এটা তৈরি হয় মিলেমিশে কাজ করার মাধ্যমে। তারা নিজেরা সিদ্ধান্ত পর্যালোচনা করে এবং শিখে যায়, কারও অনুমতি না নিয়েই। এতে বারবার নিশ্চিত হওয়ার দরকার হয় না। তারা নিজের মনকে চেনে, নিজের মানদণ্ড জানে, কখন তারা পিছিয়ে পড়ছে সেটা বুঝতে পারে এবং আরেকজনের বলার দরকার ছাড়াই ঠিক করে নেয়। এতে কাজের মধ্যে স্থিরতা আসে আর শান্তিও থাকে। একাকিত্ব তখনই কাজে লাগে যখন সেটা সঠিকভাবে গুছিয়ে নেওয়া হয়। নির্দিষ্ট সময় আলাদা করে নাও, যেখানে কোনো ব্যস্ততা ছাড়াই একা থাকতে পারো। ডিভাইসগুলো বন্ধ করো, চুপ করে বসো, ভাবো তুমি যা করেছো আর যা করণীয় আছে। খুঁজে দেখো কখন তোমার আচরণ তোমার মূল্যবোধের সাথে মিলে গেছে আর কখন যায়নি। তোমার ভাবনা রিভিউ করো, অপ্রয়োজনীয় আবেগ, অজুহাত বা দ্বিধা চিহ্নিত করো। যা পাও তা লিখে রাখো। একাকিত্বকে তোমার পরবর্তী পদক্ষেপগুলো তীক্ষ্ণ করার হাতিয়ার হিসেবে ব্যবহার করো। এই সময়গুলো তোমার ভিতর একটা ধরনের স্বচ্ছতা তৈরি করে। তারা বিভ্রান্তি কমায়, কারণ তারা তোমার মনোযোগ আবার মূল নীতির দিকে ফিরিয়ে আনে। যেই মানুষ একাকিত্বে স্বাচ্ছন্দ্য বোধ করে, তার শক্তি অন্যরাও অনুভব করতে পারে। তারা ঢুকে পড়ে না, আলোচনায় তারা নিশ্চিতির জন্য খোঁজে। তারা কারা উপস্থিত তা দেখে তাদের আচরণ পরিবর্তন করে না। তাদের কণ্ঠস্বর স্থির থাকে, মুখভঙ্গিও একই থাকে। তাদের শরীরের ভাষা উদ্বেগে গড়ে ওঠে না, বরং নিয়ন্ত্রণে গড়ে ওঠে। তারা শান্ত অথরিটির সঙ্গে কথা বলে, কারণ তাদের কথা ধীরে ধীরে গভীর ভাবনার মধ্য দিয়ে গড়ে উঠেছে। তাদের ভাষার ছন্দ স্থির, তারা কথায় না কাটে, তারা বেশি কিছু বোঝানোর চেষ্টা করে না। তারা যা জানে সেটার উপর ভর করে, অন্যদের চিন্তার মাধ্যমে বিভ্রান্ত হয় না। প্রয়োজনে নেতৃত্ব দেয়, কিন্তু নিজের জন্য নজর কেড়ে নেয় না। তারা সাহায্য করে চেনা জানা পাওয়ার জন্য নয়। তারা অবদান রাখে কারণ এটা তাদের দায়িত্ব, প্রশংসা পাওয়ার জন্য নয়। তাদের উপস্থিতিতে কোনো তাড়াহুড়ো থাকে না, তাদের ভঙ্গিতে কোনো অভিনয় থাকে না। তারা যা নিয়ে আসে তা হলো ব্যক্তিগতভাবে করা প্রস্তুতির ফলাফল। সেই প্রস্তুতি তাদের জনসমক্ষে শক্তি দেয়। এটা দেখা যায় তারা সমস্যার সমাধানে কিভাবে এগোয়, তারা কিভাবে কথা শোনে, নিজের অবস্থান ছাড়াই তা বোঝা যায়। অন্যরাও সেটা অনুভব করে। তারা যেই ঘরে প্রবেশ করে সেই ঘরের পরিবেশটাই বদলে দেয়। মানুষ সেই ব্যক্তিটাকে মনে রাখে, যারা দ্রুত কথা বলার জন্য ছুটে যায় না, স্বীকৃতি পাওয়ার জন্য। তারা সেই ব্যক্তিটাকে মনে রাখে যিনি উদ্বেগ ছাড়াই নীরবতা থাকতে দেন। এ ধরনের ছোট কিন্তু বিরল আচরণই ছাপ ফেলে। যে শান্ত থাকে, বিচ্ছিন্ন নয়, মনোযোগী থাকে, তবু খোঁজখবর চায় না, ওরাই হয়ে ওঠে মানদণ্ড। ওরা বহুত্বে নয়, ধারাবাহিকতায় ওজন বহন করে। ওরা জায়গা দাবি করে না, ওদের উপস্থিতি সেটা অর্জন করে। কথা বলার আগে ওদের থামার ভঙ্গি, চোখে চোখ রেখে চাপ না দেওয়ার ধরন, অন্যদের শেষ করতে স্পেস দেওয়ার ধরন, এগুলো গভীরতা বোঝায়। স্থির থাকতে পারলে সত্যিই কাঠামো বোঝা যায়। কেউ যদি আরাম বোধ করে চুপচাপ থাকতে পারে, তখন অন্যরা ধরে নেয় ওই নীরবতার নিচে কোনো গভীরতা আছে। কেউ যদি কথা না বলে শুধু বসে থাকে, তাহলে সেটা নিয়ন্ত্রণের ইঙ্গিত দেয়। তাদের সিদ্ধান্ত তাৎক্ষণিক নয়, তাদের মেজাজ অন্যদের দ্বারা প্রভাবিত হয় না, তাদের কথা দ্রুত বলা হয় না, তাদের কাজ অপ্রত্যাশিত নয়। এটাই বিশ্বাস তৈরি করে। অন্যরা মনে করতে শুরু করে যে ওই মানুষটি যা করে তা ভালোভাবে চিন্তা করে। সেই বিশ্বাস থেকে সম্মান আসে, আর সম্মান চিরস্থায়ী ছাপ ফেলে। একাকিত্বে গড়ে ওঠা শক্তি। তুমি যেদিকেই যাও সাথে চলে। মিটিংয়ে মনোযোগ হারাও না, সম্পর্কগুলোতে নির্ভরশীল হও না, কাজে তাড়াহুড়ো করো না, চাপের মধ্যে ছড়িয়ে পড়ো না। তুমি আনে এক অটুট মনোযোগ, ফোকাস করা উপস্থিতি আর মেপে ভেবে পদক্ষেপ। মানুষ তোমার গতি অনুযায়ী মানিয়ে নেয়। তারা তোমার কাছে স্পষ্টভাবে কথা বলে, তারা সচেতনভাবে আচরণ করে। এই প্রভাব শুরু হয় তোমার কিছু না বলেই। শুরু হয় কারণ তুমি পেছনে ছুটছ না, তুমি বহন করছো। সেই বহনই তো সৃষ্টি করে ভারসাম্য। একাকিত্ব তৈরি করে এমন পরিবেশ। একটু স্পষ্টতা পাওয়া যায়। এটা সেই শান্ত জায়গা যেখানে বিভ্রান্তি দূর হয়, অনুভূতি খতিয়ে দেখা হয়, আর পথ ফিরে পাওয়া যায়। এটা একটা রিসেটের জায়গা হয়ে ওঠে।
যখন ইচ্ছেকৃতভাবে অনুশীলন করা হয় তখন এটা একটা মানসিক প্রশিক্ষণ হয়ে ওঠে। এটা জটিল বিষয়গুলো চিন্তা করার ক্ষমতা বাড়ায়, বাইরের গোলমাল ছাড়া। এটা উপলব্ধি তীক্ষ্ণ করে, কাজকে স্থির করে। এটা ভিতরের আকর্ষণ শক্তি করে তোলে। সেই আকর্ষণ শক্তি ধরে রাখে যখন চারপাশের পৃথিবী তার আকৃতি হারিয়ে ফেলে। যারা এভাবে জীবন কাটায় তাদের স্মরণ রাখা হয়। তারা স্বীকৃতির জন্য কাজ করে না, কিন্তু তাদের কাজ স্মরণীয় হয়ে থাকে। তারা করে না কথা বলে সবাই মনে রাখে না, কিন্তু তাদের কথাগুলো থেকে যায়। তাদের উদাহরণ অন্যদের মনে গেঁথে থাকে। সেটা হয়ে ওঠে মানুষদের কেমন থাকতে হয়, সন্তুষ্ট, শান্ত আর পরিষ্কারভাবে ভাবতে হয়, তার একটা মাপকাঠি। যে মানুষ নিজের ভিতরের ভিত্তি থেকে জীবনে দাঁড়িয়ে থাকে সে অন্যদের জন্য একটা আদর্শ হয়ে ওঠে। তার স্থিরতা অন্যদের চোখে একটা আয়না হয়ে ওঠে, যেটা দেখায় তাদের ভিতরে কি নেই। তার স্পষ্টতা অন্যরা মেটাতে চায়। যে মানুষ একা থাকতে শিখেছে সেই সময়টা মন তীক্ষ্ণ করতে আর নিজের মূল্যবোধ গুছিয়ে নিতে ব্যবহার করে, সে ভুলবার নয়। তারা নিরাপদ বোধ করতে পরিস্থিতির ওপর নির্ভর করে না। তাদের ভিত্তি জনসমক্ষে তৈরি হয় না, বরং একাকিত্বে গড়ে ওঠে। তারা জানে কিভাবে অবিরত চিন্তা করতে হয়। তারা জানে কিভাবে শান্তিতে পরিকল্পনা করতে হয়। তাদের উপস্থিতি গভীর হয়, কারণ তা সচেতনভাবে নিজেকে গড়ে তোলার ফল। তাদের পরিচয়ের অনুভূতি মতামত বা তুলনায় তৈরি হয় না, এটা শৃঙ্খলাবদ্ধ চিন্তাভাবনার মাধ্যমে গড়ে ওঠে। তাদের উপস্থিতির ভার অনুভূত হয় না প্রভাব ফেলার চেষ্টায়, বরং নীরবতায় গঠিত হওয়ার কারণে। তারা যে সিদ্ধান্ত নেয় তা পরীক্ষিত হয়। নিজস্ব চিন্তা, তারা যেই মতামত রাখে সেটা তারা নিজেরা গভীরভাবে বিচার বিশ্লেষণ করে গড়ে তোলে। তারা ঠিক জানে কি বিশ্বাস করে আর কেন করে। সেই বোঝাপড়াই তাদের আচরণকে গড়ে তোলে। তাদের আচরণ ফ্যাশন বা অন্যের মতামতের ওপর ভর করে না, সেটা নীতি অনুযায়ী থাকে। সেই নীতিমালা তাদের জীবনে স্থিরতা নিয়ে আসে, আর এই স্থিরতাই অন্যদের চোখে পড়ে। তাদের কথা ওজনদার হয়, কারণ তা খাঁটি। সেটা কোনো প্রতিক্রিয়া নয়, কোনো অভিনয় নয়, এটা তাদের অন্তরের সরাসরি প্রকাশ। একলা অবস্থাতেই তারা নিশ্চিত থাকে। যখন তারা কথা বলে সবাই মনোযোগ দেয়। তাদের কণ্ঠে কোনো অভিনয় থাকে না, সব কিছু গুছানো, পরিষ্কার। তাদের কথা মনে থাকে কারণ তারা অর্থহীনভাবে বারবার বলে না, প্রয়োজন পড়লে আর স্পষ্ট চিন্তার ওপর ভিত্তি করে কথা বলে। তাদের কাজও একই রকম নিয়ম মেনে চলে। তারা দৃঢ়, আবেগের কারণে নয়, গঠনের কারণে। তারা তাদের বিশ্বাস অনুযায়ী চলে। সেই সঠিকতা তারা অন্য কোথাও থেকে ধার নেয় না, সেটা নিজেই তৈরি করে। যিনি সেটা অর্জন করেছেন, সময় নিয়ে ভাবা, যাচাই বাছাই করা আর প্রস্তুতি নেওয়া চাপের কাছে হার মানে না। ওরা একটা মুহূর্তে ঢুকে সেই মুহূর্তকে একটা আকার দেয়। ওদের নিজেরাই আকার পেতে হয় না, ওরা সাবধানতার সাথে কাজ করে, আর সেই সাবধানতার উদাহরণ রেখে যায়। এ ধরনের উপস্থিতি মানুষ মনে রাখে। এটা কোনো নাটকীয় কথায় মাপা যায় না, এটা তৈরি হয় আচরণে ধারাবাহিকতায়, চিন্তায় স্থিরতায়। আর যখন সবাই নানা দিকে টানা পড়েনে থাকে, তখন নিজের অবস্থান ধরে রাখার ক্ষমতা থেকে। এই উপস্থিতি যেই জায়গায় যায় সেখানে একটা প্রভাব ফেলে। এটা মানদণ্ডকে উঁচু করে দেয়। আলোচনার মাধ্যমে মুহূর্তটাকে গুরুত্ব দেয়। এটা অন্যদের মনে করিয়ে দেয় শৃঙ্খলা আসলে কেমন লাগে। যারা এরকম উপস্থিতি তৈরি করে তাদের মনে রাখা হয়, শুধু কিছু বিশেষ মুহূর্তের জন্য নয়, বরং তারা প্রতিটি মুহূর্তকে কিভাবে সামলায় তার জন্য। তারা অন্যদের মনে একটা মানদণ্ড হয়ে থাকে। তাদের নাম জড়িত থাকে এমন শক্তির সঙ্গে যা চিৎকার করে না, এমন চরিত্রের সঙ্গে যা নড়ে না, আর এমন স্পষ্টতার সঙ্গে যা নিজের জন্য মনোযোগ চায় না। তাদের উপস্থিতি হয়ে ওঠে একটা ঐতিহ্য। যারা এটা অনুভব করেছে তারাই এগিয়ে নিয়ে যায়, কারণ এটা তাদের দেখিয়েছিল আসল অর্থ কী। দেখাতে হবে না, তবেই জিন্দেগি চলে। ওরা বুঝে গেল আসলেই কি মানে পুরোটা থাকা, মজবুত থাকা আর নিজের মানুষ হওয়া। আর সেটাই তো থাকে সবশেষে।